এরপর যে আমরা যে ম্যাথটা সলভ করবো এটা সেমিস্টার ফাইনাল পরীক্ষাতে আসা একটা ম্যাথ এবং গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আমাদের এই মোমেন্ট অফ ইনার্শিয়ার জন্য। বোঝাই যাচ্ছে যে ভিতরের বৃত্তটা ফাঁকা এবং বাইরের বৃত্তটা সলিড, অর্থাৎ দুইটা বৃত্তের মধ্যবর্তী অংশটা হচ্ছে আমাদের কি সলিড অংশ, অর্থাৎ যেটা পুরুত্ব আছে, লোড বহন করবে। আলটিমেটলি যদি বলতে হয় যে বাইরের বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, ভিতরের বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, তাহলে কতটুকু অংশ মূলত সলিড? 6 সেন্টিমিটার। এই অংশটুকু বৃত্তাকার অবস্থান করছে। যদি লোড অ্যাপ্লাই করা হয় তাহলে শুধুমাত্র সলিড অংশটুকু লোড ক্যারি করবে, ভয়েড অংশ কোনো লোড ক্যারি করবে না। তাহলে এখন এই সলিড অংশের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে বের করতে বলা হয়েছে মোমেন্ট অফ ইনার্শিয়া কত, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া কত, রেডিয়াস অফ জাইরেশন কত। তাহলে আমরা প্রথমত ক্যালকুলেশন করব 1 নাম্বারটা, সলিউশন। সলিউশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বৃত্তের ক্ষেত্রে কি জানি, একটা কন্ডিশন বলে দিছে বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র দিয়ে অতিক্রান্ত অক্ষ। তাহলে আমার এখন আর অক্ষ চেঞ্জ করার সুযোগ নাই, কারণ অক্ষটা কোথায় অবস্থান করছে? বৃত্তের কেন্দ্রে। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স এক্স আর এটা হচ্ছে ওয়াই ওয়াই। তাহলে আমি যদি বলি আই এক্স কত হবে এখান থেকে, তাহলে আই এক্স এক্স অথবা আই ওয়াই ওয়াই দুইটাই কিন্তু সমান হবে, কারণ বৃত্তকে আমি অনুভূমিক পার্সপেক্টিভ থেকে দেখি অথবা ভার্টিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, যাই করি না কেন বৃত্ত কিন্তু চারিদিকে সমান। সো আমি এক্স এর দিক থেকে যে মানটা পাবো ওয়াই এর দিক থেকেও সেই মানটা পাবো। তাহলে আলটিমেটলি আই এক্স অথবা আই ওয়াই এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য হবে না বৃত্তর ক্ষেত্রে। অন্য ক্ষেত্রে চেঞ্জ হবে, কারণ ত্রিভুজের এক পাশ থেকে আমি দেখলে অতিভুজ দেখতে পাবো, অপর পাশ থেকে দেখলে আমি লম্ব দেখতে পাবো। ত্রিভুজের এক পাশ থেকে দেখলে আমি ভূমি দেখতে পাবো, অপর পাশে দেখলে আমি শীর্ষভঙ্গ দেখতে পাবো। কিন্তু আমি যদি স্কোয়ারের কথা বলি, স্কোয়ার বর্গের ক্ষেত্রে আমি যে দিক থেকে দেখি না কেন সমান, কিন্তু রেক্টেঙ্গেল বললে এক সাইড থেকে আমি ভূমি দেখতে পাবো, অপর সাইড থেকে আমি দেখতে পাবো হচ্ছে আমাদের তোমার ভার্টিক্যাল ডিস্টেন্সটা বা ডেপথ দেখতে পাবো। তার মানে স্কোয়ার আর সার্কেল, বৃত্ত এবং বর্গ, এটাকে আমি এক্স অক্ষ বরাবর অথবা ওয়াই পক্ষ বরাবর যে কোনো পয়েন্ট অফ ভিউ থেকে লক্ষ্য করলে আমাদের দুইটার ভিশনটা সেম। সো দ্যাটস ওয়াই আমি এক্স ওয়াই আর ওয়াই সেম, দ্যাটস ওয়াই আমি বললাম আই এক্স ইকুয়াল টু আই ওয়াই। একই ক্যালকুলেশন। আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া জানি পাই ডি 4 ডিভাইড বাই 64 বড় বৃত্তের ক্ষেত্রে, মাইনাস পাই ডি 4 ডিভাইড বাই 64 ছোট বৃত্তের ক্ষেত্রে। আর তো কিছু নাই। এখন যদি বলো প্রশ্ন আসে ভাইয়া এ ডি স্কোয়ার কোথায় গেল? হ্যাঁ, এ ডি স্কোয়ার কোথাও যায় নাই। আমি এখন তাহলে একটু ভেঙে দেখাই কেন এ ডি স্কোয়ার আমি লিখলাম না। লেখা উচিত ছিল অবশ্য, তাহলে আমরা বিয়োগ করতে পারতাম, বাট কেন লিখলাম না সেটা দেখাই আমি। আমাদের তো যোগ হতো এ ডি স্কোয়ার, তাই না? এ ডি স্কোয়ারটা যোগ হতো। মনে করলাম বৃত্তের ক্ষেত্রফল এ, কিন্তু ডি কত? বৃত্তের ডি হচ্ছে ভরকেন্দ্রের দূরত্ব। আমি যদি এক্স অক্ষ থেকে বৃত্তের ভরকেন্দ্র যাই, কোথায় আছে বৃত্তের ভরকেন্দ্র? মধ্যবিন্দুতে না? তার মানে এটা যদি বৃত্তের ভরকেন্দ্র হয়, এটা তো সিজি নাকি? সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়? এখানে আমার বৃত্তের কেন্দ্র যেখানে, বৃত্তের সেন্টার অফ গ্র্যাভিটি সেখানে। আর বৃত্তের সেন্টার অফ গ্র্যাভিটি যেখানে, তার মধ্যবিন্দু বা কেন্দ্রবিন্দু সেখানে। আর কেন্দ্রবিন্দু দিয়ে যদি আমার ও অক্ষ অতিক্রান্ত হয়, এক্স অক্ষ যদি কেন্দ্র দিয়ে যায়, তার মানে কি এক্স অক্ষ কি সিজি পয়েন্ট দিয়ে গেছে না? তাহলে সিজি পয়েন্টে যদি এক্স অক্ষ থাকে আর আমি যদি সিজি পয়েন্টে আসতে চাই, তাহলে অক্ষ থেকে সিজি পয়েন্ট একই জায়গাতে। দ্যাট মিনস আমি বলতে পারি এইটাই তার সেন্টার অফ গ্র্যাভিটি, আবার এইটাই তার অক্ষ। তাহলে এখান থেকে এখানকার দূরত্ব কত? 0। যেই পয়েন্টে সেন্টার অফ গ্র্যাভিটি সেই পয়েন্টে যদি অক্ষ হয়, তাহলে মধ্যবর্তী কোনো দূরত্ব আছে কি? না, 0। সো ডি এর মান যদি 0 হয়, আলটিমেটলি মানটা কত? 0। আবার বড় বৃত্তের যেটা সেন্টার অফ গ্র্যাভিটি, ছোট বৃত্ত সেটা সেন্টার অফ গ্র্যাভিটি। বড় বৃত্তের যেটা কেন্দ্র, ছোট বৃত্তের সেটাই কেন্দ্র। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি বা কেন্দ্র যদি দুইটা বৃত্তের সমান হয়, আর ওই কেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি যদি অক্ষ যা পাস করে, তার মানে কি আলটিমেটলি 0 ডিস্টেন্স। তার মানে ছোট বৃত্ত হোক বা বড় বৃত্ত হোক, দুইটা ক্ষেত্রে এডি স্কোয়ার 0। যার কারণে এখানে যে প্লাস এডি স্কোয়ার লিখতাম, এটা লিখি নাই, কারণ এডি স্কোয়ারের মানটা 0 হয়ে যাবে এই কারণে। তাহলে এখন যদি মানটা ইনপুট করতে হয়, পাই ডিভাইডেড বাই 64 ইন্টু d4 মাইনাস d4। তাহলে মান লিখি এখানে পাই ডিভাইড বাই 64 ইন্টু d4 এর ভ্যালু হচ্ছে আমাদের, ডি বলতে এটা কিন্তু রেডিয়াস দেওয়া আছে, নট ব্যাসার্ধ। আমার দেওয়া আছে কত? সরি, আমার ব্যাস দেওয়া নেই, ব্যাসার্ধ আছে, মানে ডায়ামিটার দেওয়া নেই, রেডিয়াস দেওয়া আছে। রেডিয়াসকে আমি ডায়ামিটারে কনভার্ট করলে 2 দিয়ে গুণ করবো, তার মানে 20 আর 8
তাহলে বলতে পারি 20 উপরে 4 মাইনাস 8 উপরে 4, এই মানটা আমাদের আসবে। তাহলে আমি যদি এই মানটা ক্যালকুলেট করি কি মান পাবো আমরা পাবো হচ্ছে এখান থেকে 20 উপরে 4 মাইনাস 8 উপরে 4 ইন্টু পাই ডিভাইড বাই 64। তাহলে আমরা পাইতে পারি কত, আমাদের এখানকার ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমাদের 20 উপরে 4 মাইনাস 8 উপরে 4 ইন্টু পাই ভাগ 64। তাহলে পাই ডি টু দি পাওয়ার 4 20 উপরে 4 ডিভাইড বাই 64 মাইনাস পাই 8 উপরে 4 ডিভাইড বাই 64, 7652। তাহলে এই মানটা আমাদের কত হবে 765। তাহলে ফাইনালি রেজাল্ট কি আসলো, এটা ক্যালকুলেশন করলে আমরা মান পাচ্ছি 7652.92 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তাহলে আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম। অ্যান্সারটা কি ছিল আমাদের, মোমেন্ট অফ ইনার্শিয়া কত, একটা অ্যান্সার পেয়ে গেছি। এবার আসে হচ্ছে আমরা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে সেকেন্ড পোর্শনে আমরা আসবো কি পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। 2 নম্বর অ্যান্সার, 2 নম্বর অ্যান্সারের সলিউশনটা কি হবে, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া ভ্যালুটা আমাদের কেমনভাবে ক্যালকুলেশন করবো আমরা, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া এমআই, পোলার এমআই বলতে মোমেন্ট অফ ইনার্শিয়া। আমরা জানি পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে, অর্থাৎ আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই। সোজা কথা, আমরা এখানে আই এক্স এক্স লিখি তো সুবিধা হবে অনেকের হয়তো, বা আই ওয়াই ওয়াই, তার মানে এটা হবে আই এক্স এক্স আর এটা আই ওয়াই ওয়াই, ঠিক আছে। অর্থাৎ দুই অক্ষের যোগফল, দুই অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফল হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে কত হবে, তাহলে যেটা এই দুটোর যোগফল না, মানে এটাই এক্স এটাই ওয়াই, তার মানে 7652.92 প্লাস 7652.92, তার মানে কি এটা ডাবল যোগ করলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি ইন্টু 2, কত আসছে আমাদের 15305.84, 15305.84। তাহলে আমরা বলতে পারি এখান থেকে মান কত আসবে, অতএব মোমেন্ট অফ ইনার্শিয়া এটা হচ্ছে পি পোলার ইকুয়াল টু 15305.84 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। এটা একটা অ্যান্সার। তাহলে আমরা 1 এবং 2 এর অ্যান্সার পেয়ে গেছি। এবার ফাইনালি আসবো আমরা 3 নম্বরের অ্যান্সার। 3 নম্বর সলিউশন। 3 নম্বর সলিউশনটা কেমন হবে এটা একটু লক্ষ্য করি। বলছে কি রেডিয়াস অফ জাইরেশন কত, রেডিয়াস অফ জাইরেশন সূত্র আমরা অবশ্যই অনেকে শিখেছি। কি সূত্র, উই নো রেডিয়াস অফ জাইরেশন, আর জেড লিখলাম, রেডিয়াস অফ জাইরেশন, ঠিক আছে, অথবা এটা আই জেড দ্বারা প্রকাশ করা হয়, আমরা আই জেড দ্বারা প্রকাশ করতে পারি, আই জেড জাইরেশন ইকুয়াল রুট ওভার কে ডিভাইড আই ডিভাইড বাই এ, অথবা এটা আমরা কে দ্বারা প্রকাশ করতে পারি, যাই যেটা প্রকাশ করি নট মিটার, কে রেডিয়াস অফ জাইরেশন কে ইকুয়াল টু আই ডিভাইড বাই এ। আইটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া ডিভাইড বাই এ। তাহলে এক্ষেত্রে আমরা কোন মানটা লিখতে পারি, আমরা লিখতে পারি এখানে আইপি। তাহলে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া ডিভাইড বাই এ, তাহলে মানটা বসাই। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়ার মান পেয়েছি আমরা 15305.84 ডিভাইডেড বাই এ। এর মানটা কত হবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি এখানে। এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, তার মানে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাই না। তাহলে পাই ইন্টু আর বলতে 10-এর উপরে স্কোয়ার মাইনাস 4-এর উপরে স্কোয়ার। এমনটা কত আসবে আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে 10 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ইন্টু পাই 84 পাই। তাহলে আমরা বলতে পারি কি 84 পাই। তাহলে এই মানটা এখানে বলি 84 পাই।
তাহলে আমরা এখন ফাইনালি কত অ্যান্সার পাচ্ছি, অতএব কে মোমেন্ট রেডিয়াস অফ জাইরেশন কে ইকুয়াল টু, আমরা ক্যালকুলেট করে ফেলি 15305.84 ডিভাইডেড বাই অ্যান্সার, তার উপরে যদি রুট করা হয় 7.62, তাহলে আমরা মান পাবো কত 7.62। এটা হচ্ছে আমি, তাহলে এইটা হচ্ছে আমাদের মোলার মোমেন্ট অফ ইনার্শিয়া সেন্টিমিটার টু দি পাওয়ার 4। আর এই মানটা আমরা কত পাচ্ছি, এই মানটা পাচ্ছি হচ্ছে আমরা সেন্টিমিটার স্কোয়ার, তো থাকে কত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা এই মানটাকে এটা অ্যান্সার করতে পারি কি, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া এটা হচ্ছে মূলত কেজি সেন্টিমিটার স্কোয়ার, এই ইউনিটেও লেখা হয়ে থাকে। তো নট ম্যাটার, আমরা এটা খেয়াল করবো যে এটা হচ্ছে মূলত ইউনিট। প্রশ্ন আসতে পারে ভাই এখানে কেজি মানটা কোথায় থেকে আসলো, মূলত এটা একটা রাউন্ড ইউনিট, এখানে তো সেন্টিমিটার স্কোয়ার থাকতেছেই, আর এটা হচ্ছে আমাদের ওয়েটের ইউনিট, যেটা আমাদের সেকশনের ওয়েটের উপর ডিপেন্ড করে। সো এটা হচ্ছে আমাদের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্যালকুলেশন, যেটা আমাদের ফরম্যাট ছিল, জাস্ট আমরা এখানে মানগুলো ইনপুট করেছি। 3টা শর্তে আমরা এই ম্যাথগুলোকে কমপ্লিট করলাম। এই ম্যানটাকে আমরা যদি একবার রিপিট করি এই জায়গাটা, তাহলে খেয়াল করব 15305.84 ডিভাইড বাই 84 পাই, দেন এই মানটাকে যদি আমরা রিভার্স করা হয়, অর্থাৎ যদি এই জায়গাতে কে এর মানটা দেওয়া থাকতো আর যদি পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলতো, আমরা কিন্তু এই ক্যালকুলেশন থেকে 7.62কে বসিয়ে এটাকে স্কোয়ার করে এ দ্বারা গুণ করে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারতাম। আমি যে কারণে এটাকে রিপিট করলাম যে আমরা বোর্ড কোশ্চেনকে খেয়াল করলে দেখব যে প্রতি বছর একই ধাঁচের কোশ্চেন হচ্ছে এমন নয়, ডে বাই ডে কিন্তু কোশ্চেন মডারেট হচ্ছে। সো কোশ্চেনের লাস্ট মোমেন্টে ফার্স্ট মোমেন্টে যে রিভার্স ম্যাথ আসবে না বিষয়টা কিন্তু এমন নয়। আমরা খেয়াল করেছি প্রিভিয়াসের কোশ্চেনগুলোতে কিন্তু অনেক সময় যেটা আমাদের রেজাল্ট, সে রেজাল্ট থেকে কিন্তু লোডিং মুভমেন্টগুলোকে কিন্তু অঙ্ক আসে। তো সেক্ষেত্রে ফাইনাল রেজাল্ট থেকে যদি আমাকে প্রিভিয়াসে মানে স্টার্টিং পয়েন্টে ক্যালকুলেশন করতে বলে যাতে আমরা ব্যাক করতে পারি, সো সেক্ষেত্রে এই মানগুলো থেকে ব্যাক ক্যালকুলেশন আমাদেরকে শিখতে হবে। ধন্যবাদ সকলকে।